নমস্কার। অঙ্গনার অঙ্গনের আজকের এই পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এমন একটা সময় ছিল যখন নারীদের বেদ পড়বার সুযোগও দেওয়া হতো না, কিন্তু এই দেশে আমরা আবার দেখতে পাই গার্গী, মৈত্রী, অপালার মতন বিদুষী নারীদের। স্বামী বিবেকানন্দ বারবার বলতেন, একটি সমাজের উন্নতি নির্ভর করে নারী জাতির উন্নতির উপর। কাজী নজরুল ইসলাম বলতেন, অর্ধেক আকাশ নারীদের। এতগুলো বছর পেরিয়ে আজকে এই সময়ে এসে দাঁড়িয়ে নারীরা কিভাবে ভাবছেন? অর্ধেক আকাশটা তাদের, নাকি গোটা আকাশটাই হোক তাদের বিচরণের ক্ষেত্র? আমাদের আজকের যিনি অতিথি শিল্পী রয়েছেন তিনি কিভাবে ভাবছেন সে কথা তো আমরা অবশ্যই শুনব, কিন্তু তার আগে একটু আলাপ করে নিই আমরা তার সাথে। আলাপে যাবার আগে আমি আরেকটু বলতে চাই যে তার সাথে হয়তো নতুন করে আলাপ করিয়ে দেওয়ার মতন আমাদের কিছুই নেই। একটি কথা এই মুহূর্তে বলতে ইচ্ছে করছে যে আমি জানি না যে ভালে চন্দনের টিকা নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন কিনা, কিন্তু আমরা প্রতিদিন প্রতিনিয়ত তার সুকণ্ঠ থেকে চন্দনের সুঘ্রাণ কিন্তু অনুভব করতে পারি। আসুন একটু নতুন করে আলাপ করিয়ে দিই রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পী তথা সঞ্চালিকা এবং নানা বিশেষণে তিনি বিশেষিতা চন্দন লেখাপালের সাথে। দিদি, স্বাগত তোমাকে আজকের এই অনুষ্ঠানে। শুরুতেই দিদি জানতে চাইবে, বলো কেমন আছো? নমস্কার বলছি আমি। প্রথমে আমি আগরতলা দূরদর্শন কেন্দ্রের অঙ্গনার অঙ্গনী অনুষ্ঠানের সমস্ত দর্শক শ্রোতাদের আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানের যিনি সংশ্লিষ্ট আধিকারিক, যিনি আজ আমাকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগটুকু করে দিয়েছেন। ভালো আছি। এক কথায় ভালো আছে। আর যেটা বলবো যে তোমাদের মতন এমন সংস্কৃতি মনস্কা মানুষ যারা রয়েছেন, এই সংস্কৃতির উন্নতির সাথে সাথে প্রত্যেকটা সমাজের মানুষেরই উন্নতি হয়ে থাকে। তাই তোমাদের মতো মানুষ আমরা আশা করবো আরও বেশি বেশি করে যেন তোমরা ভালো থাকতে পারো। দিদি, আজকে কিন্তু অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে, অনেক কিছু জানতে চাইবো তোমার কাছ থেকে। যে কথাটি প্রথমে জানবো যে একেবারে ছোটবেলায় যদি একটু ফিরে যাই, চন্দন লেখা পাল হয়ে ওঠাটা, সে জার্নিটা একটু জানতে চাইবো। আসলে ছোটবেলাকে তো জানতে হবে, সেটা আমাদের মূল বা আমাদের রুট। একদম। আর চন্দন লেখা তুমি যেটা বললে সেটা আমার মায়ের দেয়া নাম। আমার মা অসম্ভব সাহিত্য মনস্কা ছিলেন, সেই সময়ের একজন শিক্ষিকা ছিলেন, আর ভীষণ পড়াশুনো করতে ভালোবাসতেন। রবীন্দ্র সাহিত্য, নজরুল কাব্য এগুলো পড়াশুনো করতেন। উনি একটা বইয়ে এই নামটা পেয়েছেন। তাছাড়া তালাত মাহমুদের গানটা নিশ্চয়ই শুনেছো, যে মুছি নাই প্রিয় চন্দন লেখা দিয়েছে জলালাটে, সেখান থেকে মা একজন প্রিয় শিল্পী যাকে আমাদের গজলের দুনিয়া অমিতাভ বচ্চন বলেও বলা হতো। এইটা মার দেয়া নাম। এটা কতটা সার্থক হয়েছে আমি জানি না। তোমরা যদি আমাকে ভালোবাসো তবেই আমি মনে করব যে আমার সার্থকতা। আমার ছোটবেলা কেটেছে মফস্বল শহরে। আমি আগরতলা এসেছি অনেকটাই বড় হয়ে, ক্লাস 12 ফাইনাল দেওয়ার সময় থেকে আমি এখানে এসেছি। তার আগে আমার বাবার কর্মসূত্রে, আমার বাবা টিসিএস আধিকারিক ছিলেন, সেই সূত্রে আমাকে ত্রিপুরার বিভিন্ন জায়গা ঘুরতে হয়েছে। সেগুলো আমাকে ভীষণভাবে সমৃদ্ধ করেছে। আমরা কুমারঘাটে যখন ছিলাম, আমার বাবা যখন সেখানে বিডিও ছিলেন, কালকেই আমি একজন টোটো যিনি চালান তার সঙ্গে গল্প করছিলাম। আমি সবার সঙ্গে গল্প করতে খুব ভালোবাসি। যে ছোটবেলায় আমরা খালি পায়ে স্কুলে গেছি, কুমারঘাট উচ্চ বুনিয়াদী বিদ্যালয়, পাবিয়াছড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। খালি পায়ে এসছি, নীল স্কার্ট, সাদা শার্ট, সে টিপিক্যাল। সবার সঙ্গে একসঙ্গে আমরা ক্লাস করেছি, মিশেছি, হই হুল্লোড় করেছি, ছোটাছুটি করে স্কুলে যাওয়া। কিন্তু কালচারালি অসম্ভব ভাবে আমরা সেখান থেকে কিন্তু শিখতে পেরেছি। আমাদের প্রতিটা ছুটির দিনে, পয়লা বৈশাখে, 25শে বৈশাখে অনুষ্ঠান হতো, আমরা সেখানে অংশ নিতাম। বললে সেগুলো ফুরবে না। আমার মা কোনো ধরনের ট্রেনিং নেই, প্রশিক্ষণ নেই। আমার মা গান শেখাতেন, আবৃত্তি করাতেন, নাচও এমনকি শিখিয়েছেন আর কি। টিচাররা যারা ছিলেন, শিক্ষক শিক্ষিকারা, কাকুলি চাকমা, শ্রীমতী কাকুলি চাকমা, শ্রীমতী মীনাক্ষী ভট্টাচার্য, তোমরা সবাই যাকে জানো, রাজ্যের একজন প্রতিষ্ঠিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ওনার সান্নিধ্য পেয়েছি। সেভাবেই আমার গড়ে ওঠা আর কি। বাহ, মানে বলতে গেলে একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্য দিয়েই তোমার বড় হয়ে ওঠাটা। এই যে দিদি, তোমার প্রথম যদি কবিতার দিকটিতে যাই, আবৃত্তির প্রতি ভালোবাসা, সেই ভালোবাসাটা কি একদম ছোটবেলা থেকেই ছিল, নাকি পরবর্তী সময়ে তোমার এই ভালোবাসাটা? না, আবৃত্তিটাই আসলে প্রথম থেকে ছিল। প্রথমে তো যেমন পাঁচ মিশেলি সব থেকে গান করছি, নাচ করছি, কিন্তু আঁকাটা সেভাবে আমাদের তখনও ততটা ছিল না। আঁকার স্কুল তো ছিলই না, কোনো কিছুরই স্কুল ছিল না। যতটা পারতাম শুনে দেখে আমরা করতাম।
আবৃত্তিটা আমি ছোটবেলা থেকে ভীষণ ভালোবাসতাম। আচ্ছা, মানে এই আবৃত্তির প্রতি ভালোবাসাটা একেবারে জন্মের পর থেকে, ছোটবেলা দেখো হ্যাঁ, যখন থেকে ছোটবেলায় বুঝতে ধরো ওই শুরু মার করলে। কাছে সঞ্চয়িতা সঞ্চিতা এই দুটো ছিল সবচাইতে বড় কালেকশন। তেমন তো আর বই পাওয়া যেত না। পরবর্তী সময়ে তোমরা বিশ্বাস করবে না, এখনো স্কুল লাইব্রেরিতে কি বই আছে জানি না, কুমারঘাট লাইব্রেরিতে, বুঝতে পারছো কত বছর আগের কথা বলছি, কত যুগ আগের কথা যুগ আগের বলছি, কথা। সেখানে নতুন রবীন্দ্র রচনাবলীর প্রতিটি খণ্ড আমরা পেয়েছি। আমার মার দায়িত্ব ছিল লাইব্রেরির তখন, শিক্ষকতার পাশাপাশি বাহ। প্রতিটা ছুটিতে আমরা ইস্যু করে ভলিউমগুলো নিয়ে আসতাম, তারপর পড়ে পড়ে সেগুলো মা ফেরত দিতেন। সেখান থেকেও কিন্তু আরো কবিতাকে ভালো লাগা, ভালোবাসা। এই যে দিদি বললে যে লাইব্রেরির এই দায়িত্বে ছিলেন, মানে উনি কি এই প্রফেশনের সাথে যুক্ত ছিলেন না? না, উনি শিক্ষক ছিলেন, শিক্ষিকা ছিলেন, কিন্তু মার এত আগ্রহ দেখে একজনকে তো ইনচার্জ করতে হয়, তখন তো তোমাদের মতো, আমি জানি তুমি লাইব্রেরিয়ান, সেরকম লাইব্রেরিয়ান ছিলেন না। হলো তোমার কাছ থেকে বিষয়টা মা জানার। গিয়ে প্রথম ক্যাটালগ তৈরি করলেন, আচ্ছা। আলমারিগুলোতে সিরিয়ালি বইগুলোকে সাজালেন। বাহ। মারও ভালো লাগার একটা জায়গা পূরণ হলো। বাহ। দিদি, কবিতার কথা যখন উঠলো, আবৃত্তির কথা উঠলো, তাহলে একটু খুব মানে লোভ হচ্ছে তোমার কাছ থেকে একটি কবিতা শুনে নেবার। আচ্ছা, আমি একটা কবিতা কোলাজ করি একটুখানি। একদম একদম, আসলে দর্শক বন্ধুরা যে কথা বলেছিলাম শুরুতেই, যে আমাদের এই দিদি কিন্তু বহু বিশেষণে উনি বিশেষিতা। কারণ এই যে কোলাজের কথা বললেন, আমরা জানি যে দিদি ভীষণ সুন্দর গান করেন এবং আবৃত্তির কথা তো আপনারা ইতিমধ্যেই শুনলেন। তাই এটা যখন দিদি বললেন যে কোলাজ, অবশ্যই আমরা শুনবো দিদির কাছ থেকে। আসলে শাওলি কিন্তু অনেকটাই বাড়িয়ে বলছে। আমি খুব ভালো গান করি না, নাটকের প্রয়োজনে আবৃত্তির প্রয়োজনে করি। আর এখন চর্চা না থাকাতে বয়সের সঙ্গে সঙ্গে গলাটাও একটুখানি বিরোধিতা করছে, তবু আমি একটুখানি কোলাজ করছি। কোলাজটা কি করছি, কোনো প্রোগ্রামের জন্য কিছু তৈরি করা নয়, এটা আসলে একটা বয়স বোধহয় এরকম আস্তে আস্তে আসে না, জীবন বোধের একটা বয়স। কবিগুরুর যে জীবন দেবতা, উনি যাকে জীবন দেবতা বলেছেন, যিনি তার জীবনটাকে পরিচালনা করেছেন, তার যে জীবন দেবতার বোধ, আর আমার কাছে কিন্তু আমার জীবন দেবতা কবিগুরু রবীন্দ্রনাথ। কাজেই তার জীবন দেবতাকে নিয়ে যা যা কিছু উৎসর্গ, আমি এখন কবিগুরুর উদ্দেশ্যে সেটা একটুখানি উৎসর্গ করছি, একেবারে আমার মতো করে, আমার বোধ থেকে। ভালো লাগলে ভালো। ঠিক আছে, অবশ্যই দিদি। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়াছি তোমায়, নিঠুর পীড়নে নিঙাড়ে বক্ষ দলিত দ্রাক্ষা সম, কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গলায় গলায় করেছি বয়ন, বাসর শয়ন তব। কি দেখিছ মধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি, পূজাহীনী দিন সেবাহীনী রাত, কত বার বার ফিরে গেছে নাথ, অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি, যে সুরে বাঁধলে বিনার তার, নামিয়া নামিয়া গেছে বার বার, হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগত সভায় এইটুকু মোর স্থান, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। তোমার কারণে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি, নিশার নীরব
দেবালয়ে তোমার আরাধন, আমার আদেশ করো গাইতে হে রাজন। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে, আমি যেন নারই দূরে, এই দিও মোর মান, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর, যত শোভা, যত গান, যত প্রাণ, জাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা, আজি কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নব শোভা, নূতন করিয়া লহ আর বার চিরপুরাতন মোরে, নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ধন্য হলো, ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। অপূর্ব দিদি, কি বলবো, তোমার এই পরিবেশনাটা শুনতে শুনতে একটা কথা মনে হচ্ছিল যে এই যে তুমি আবৃত্তি করলে, সাথে গান কোলাজ করলে, সেখানে কিন্তু আমাদের কোনো আবহের কোনো ব্যবস্থা এখানে নেই। তুমি মানে উদাত্ত কণ্ঠে তুমি শুধুমাত্র যেটা শুরুতে বলছিলাম যে আমরা সবসময় একটি তোমার কণ্ঠ থেকে চন্দনের সুঘ্রাণী পাই, তো অনেক সেটা ধন্যবাদ আজকেও তোমাকে। পেলাম। তো সেক্ষেত্রে একটি প্রশ্ন আমার, যে বর্তমানে একটা সময় ছিল যখন আমরা দেখেছি, আমরা যদি সব্যসাচীর কথাই বলি, কোনো ধরনের আবহর কিন্তু ব্যবস্থা ছিল না, হয়তো বা কখনো কখনো একটু বাঁশরি বাদন আমরা শুনতে পেতাম ব্যাকগ্রাউন্ডে। তো বর্তমানে এর ধারাটা অনেকটাই পরিবর্তন হয়েছে, এখন বিভিন্ন আবহ আমরা দেখতে পাই, আলো প্রক্ষেপণ দেখতে পাই, নানা রকম বিষয় আমরা ভীষণ অনুষঙ্গ ব্যবহার হয়। অনুষঙ্গ ব্যবহার দেখতে পাই। তো তুমি বিষয়টিকে কিভাবে নিচ্ছ? না, আমি কিন্তু ভালোভাবে নিচ্ছি। আসলে তখন যখন কাজী সব্যসাচী বা অন্যান্য যারা ছিলেন, প্রদীপ ঘোষ, ওদের আবৃত্তি শুনতাম, শম্ভু মিত্র, একটা লিমিটেড শ্রোতা ছিল। রেডিওতে আমরা শুনতাম বেশিরভাগ, গ্রামোফোন খুব কমই ছিল, অনেকেরই ঘরে ছিল না, লিমিটেড শ্রোতা ছিল। আমরা যেটা চাই, তুমি শুরুতে যেটা বলেছিলে যে সংস্কৃতি মনস্কতা যত বাড়বে সমাজ তত ভালো থাকবে, একদম। কাজেই এটাকে যদি আমার জনগণের কাছে পৌঁছতে হয়, তৃণমূল স্তরে পৌঁছতে হয়, তখন কিন্তু সবার মতো করেই ওটা পৌঁছতে হবে। দেখো, আমরা আগে লেমন জুস খেতাম, চকলেট খেতাম, অরেঞ্জ চকলেট, ঝাল চকলেট, এগুলো মুড়ি চকলেট, বা খুব বেশি দামি চকলেট খেলে একটু কোকো পাউডার দিয়ে ছোট একটা চকলেট আমরা খেতাম। এখন কি হয়েছে, সেই কোকো পাউডার রয়েছে, সুগার রয়েছে, সব রয়েছে, তার সঙ্গে ফ্রুট অ্যান্ড নাটস যুক্ত হচ্ছে, মোড়কটাও নতুন হচ্ছে, ভেতরেও নতুন হচ্ছে। নতুন মোড়কে পুরনো জিনিস তা কিন্তু নয়, পুরনোটা থাকছে, সঙ্গে নতুনটাও থাকছে। যত বেশি মানুষের কাছে পৌঁছবো, তাদের মতো করে আমাদের পৌঁছতে হবে। অনুষঙ্গ হোক না ব্যবহার, আমার কোনো আপত্তি নেই, তবে একটা মাত্রাটা বজায় রাখতে হবে। আমার অনুষঙ্গ যেন আমার কবিতার মূল ভাবকে, আমার আবৃত্তিকে কোনোভাবেই ছাপিয়ে না যায়।
শুধু যে আমি বাণিজ্যিকভাবে সেটা করব সেটা নয়, আমার সংস্কৃতি চর্চার উদ্দেশ্য হলো আমার এই চর্চার একটুখানি যদি আমি আমার পরিমণ্ডলে চারদিকে ছড়িয়ে দিতে পারি, সেটা হতে হবে। একজন মানে সত্যিকারের শিল্পী যারা, তাদের বোধহয় এটা একটা দায়িত্বের মধ্যেই পড়ে যে সুস্থ সংস্কৃতিকে কিভাবে ধরে রাখা যায়, কিভাবে তার বিস্তার লাভ করা যায়। আসলে যে কথাটি বলছিলে আমার মনে হচ্ছিল যে একটা সময় হয়তো জন্মদিনে আমরা দেখতাম মা পায়েসের বাটিতে একদম। ধরিয়েছেন, এখনও সেটাই হচ্ছে। এখন এটা রূপটা বদলে হয়তো বা ডেজার্ট যেটা আমরা বলছি সেই আইসক্রিম বা, কিন্তু বিষয়টা কিন্তু একই থাকছে। তো জিনিসটাকে যদি আমরা সেভাবে সুন্দরভাবে পরিবেশন হয়, সেটা যদি দর্শকদের কাছে বেশি পৌঁছে, সেটাই বোধহয় আমাদের সফলতা সেটা হবে। কাম্য আমাদের। সেটা আমাদের কাম্য, একদম। দিদি যেটা বলছিলে একটু আমরা রেডিওর কথা তোমার কথার মধ্যে আসছিল, সেটা আমাদের আজকের মানে বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমার কাছ থেকে জানবার, যে তুমি বহুদিন ধরে আকাশবাণীর সাথে যুক্ত রয়েছো। আমরা জানি মানে আমিও ইভেন ছোটবেলা থাকতে তোমার গলা কিন্তু আমরা শুনতাম সবসময় রেডিওতে, এখনো তুমি সেটা নিরলস চালিয়ে যাচ্ছ। এই যে তোমার যাত্রাটা, সেটা জার্নিটা আমি একটু মানে খুব মন দিয়ে শুনতে চাই এই মুহূর্তে। রেডিও আমার ছোটবেলা থেকে ভীষণ ভালো লাগার একটা বিষয়। আমাদের ফিলিপসের রেডিও ছিল, সেটা আলমারির ওপর রাখা থাকতো, ছুতে পারতাম না সব সময়। একবার আমি জানো তো রেডিওটা ফেলে দিয়েছিলাম হাত থেকে। তাও কি যে কাঁপুনি, কি ভয় ছিল আমার, মানে কি হবে বাবা এলে। আচ্ছা, মানে ভয়টা হচ্ছে সেই জিনিসটা সেই সময় ভয়টা ছিল, ভেঙে ফেলেছিল। মানে সেটা এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের সেটাই, বাড়িতে, হ্যাঁ। সেই একটা ট্রানজিস্টার রেডিও। তখন না টিভি না কিছু, আর আমরা খুব সাধারণভাবে বড় হয়েছি। রেডিওটা আমাদের কাছে একটা মানে মহার্ঘ জিনিস ছিল, সেটাকে ভালোবাসতাম। ছোটবেলা থেকেই ভাবতাম ওটার ভেতর ঢুকে কি করে লোকে কথা বলে, কি করে, সেটা সব বাচ্চারা এখন একদম একদম, আমাদেরও তাই টিভিতে কি ছিল। করে ঢোকে এখন বাচ্চারা ভাবে। শুনতে 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 মফস্বল শহরে ছিলাম বললাম, একদম বাচ্চা মানে কচি কাচাদের আসর থেকে শুরু করে কুইজ সমস্ত শিখতাম। আর সঙ্গীত শিক্ষার আসর, সেটা খুব শুনতাম, সেগুলো শুনতাম। আর অনুরোধের ভীষণভাবে আসরগুলো দিদি শুনতাম। নাটকগুলো ভীষণ ভালো লাগতো। নাটকের কথা বললে সেটা ঘন্টার পর ঘন্টা। মানে একটা দিন ছিল, সেটা রোববার শুক্রবার, কলকাতা শুনছি, কলকাতা থেকে ঘুরে বাংলাদেশে খুলনা শুনছি, খুলনা থেকে ঢাকা শুনছি, একদম। কোনোটাই মিস করা যাবে না। তারপর যেটা হলো, খবর আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। আমাদের কুমারঘাট, এখন আমি ধর্মনগর চলে যাচ্ছি, আরও সাংস্কৃতিকভাবে উন্নত একটি জেলা আমাদের ধর্মনগর। এখন আমাদের সংস্কৃতির পীঠস্থান আমরা বলতে পারি, সংস্কৃতির পীঠস্থান ধর্মনগর। সেখানে আমার পড়ার সুযোগ হয়েছে, থাকার সুযোগ হয়েছে। তখন আমাদের স্কুলে নিয়মিত সংবাদ পাঠ হতো প্রতিদিন। সংবাদ পাঠের পর সেটা সারা বছরের শেষে পুরস্কার দেওয়া হতো। তখন আমি সেখানে সংবাদ পাঠেও সে বছর, আমি যে বছর আমার দায়িত্ব ছিল, ক্লাস 9-এ ছিলাম, আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম। শ্রদ্ধেয়া প্রয়াত শ্রীমতী অঞ্জলি মুখার্জি আমাদের প্রধান শিক্ষিকা ছিলেন, তার কাছ থেকে বহু উৎসাহ পেয়েছি এই বিষয়ে আমি। সেটা পরবর্তী সময় আমাকে সাহায্য করেছে। আগরতলায় যখন এলাম আমি, তখন যুববাণীতে অনেক কষ্ট করে যুববাণীতে আমি অডিশন দিয়ে, লেখার পর লেখা লিখে জমা দিয়ে আমি সেখানে চান্স পেলাম। তারপর আস্তে আস্তে আমি আকাশবাণীতে অ্যানাউন্সার বা ঘোষিকার ক্যাজুয়াল হিসেবে ঢুকলাম। আর সংবাদ পাঠিকা হিসেবে আমি ক্যাজুয়াল হিসেবে পেয়েছিলাম, কিন্তু সেখানে আমার তৎকালীন যিনি স্টেশন ডিরেক্ট কেন্দ্র অধিকর্তা ছিলেন আসতে দেননি, বললেন প্রোগ্রামে তোমাকে আমার অনেক দিকে দরকার, নিউজে গেলে তুমি ভয়েসটা অন্যদিকে দিতে পারবে না। ওনার কাছে আমি কৃতজ্ঞ। সিএনসি দেববর্মা মহোদয়, যিনি আমাদের বর্তমান মন্ত্রী মহোদয়, অনেকের কাছে আমি কৃতজ্ঞ। অনেকের নাম বলে নাম ফুরোবে না, মানস মিশ্র, গৌতম দা ছিলেন, সৌমেন দা ছিলেন, অনেকের সান্নিধ্য পেয়েছি আমি, সবার কাছ থেকে আমি অনেক সহায়তা পেয়েছি। তারপর সংবাদ পাঠে যখন আমি নিয়মিত পরীক্ষা দিলাম, সেটা হলো অল ইন্ডিয়া বেসিস, অনেক নেতাজি স্কুল ভাড়া করে রিটেন পরীক্ষা হলো, তারপর ভাইবা হলো, ভয়েস টেস্ট হলো, ভাইবা হলো, সেখান থেকে আমি পার্মানেন্ট হিসেবে চাকরি পেলাম। আমার স্বপ্ন পূরণ হলো বলতে পারো। কিন্তু এছাড়াও আমি কিন্তু ভালোবাসি যে ড্রামা আর আবৃত্তি অডিশনে আমি যেটা পাশ করেছিলাম আকাশবাণীতে, সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগার জায়গা। আরেকটা কথা বলবো, যারা কে শুনছেন না জানি না, বৈদেহীদের সিদ্ধার্থতা যদি শুনে থাকেন, কৈলাসহরে যখন অ্যানাউন্সারের জন্য পরীক্ষা দিলাম, তখন আমি পাইনি, খুব অভিমান হয়েছিল আমার। মানে কোথায় আমার গলতি, কেন আমার কি খারাপ হলো, একটা অভিমান ভেতরে ছিল। কিন্তু আমার প্রিয় দুজন মানুষ পেয়েছেন, তখন দুটোই পোস্ট ছিল, সিদ্ধার্থতা বৈদেহীদে, আমি ভীষণ খুশি হয়েছিলাম। এই দুঃখটা থেকে আমি নিউজ রিডারের পরীক্ষাটা পর্যন্ত দিতে চাইনি, মানে হেলাফেলা করে সত্যি কথা পরীক্ষাটায় বসেছি, কোনো পড়াশুনো না করে। পরীক্ষার সময় আমি মামা বাড়ি ছিলাম, একদিন আগে এসে আমি পরীক্ষাটা দিয়েছি, তবু ভগবান আমার সহায়। কিন্তু এখনও আমি আকাশবাণীতে নাটক করতে পারলে আমি সেটাকে খুব
আনন্দদায়ক মনে করি। আবৃত্তি করার সুযোগ পেলে একটুখানি কম্পেয়ারিং করলে সেটা আমার ভীষণ ভালো লাগে। ভীষণ ভালো লাগে। আমরা এখন আমার দায়িত্ব নিউজ সেটা নিয়ে আছি, সেটা আমার ভীষণ ভালো লাগার জায়গা। আচ্ছা, আসলে নাটকের বিষয়টাতেও তোমার কাছে জানতে চাই, যেটা বলছিলে দিদি যে এই যে রেডিওতে আমরা শুনতাম, আমি একটু নিজের বিষয়টাও শেয়ার করি যে ছোটবেলায় এই নাটক শোনার বিষয়টা আমার এই মুহূর্তে ভীষণভাবে আমার বাবার কথা মনে পড়ছে, যে বাবা আমাদের ভীষণ শ্রদ্ধার প্রিয় পাত্র ছিলেন পার্থদা। একসাথে বসে আমরা এই রবিবার মানেই দুপুরবেলা নাটকটা শুনতেই হবে, এবং একটু পরে যখন দূরদর্শন চালু হলো তখন কিন্তু দূরদর্শন সেই রামায়ণ মহাভারত এগুলো দেখার জন্য যে একটা ভিড় হতো, ছিল, হ্যাঁ উন্মাদনা একটা জায়গায়, এই আনন্দগুলো দিদি এখন আর মানে এতটা অপশন সবার হাতে, হয়তোবা এটা তো একটা গুরুত্ব রয়েছে এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে সব কিছু আমাদের হাতের মুঠোয়, কিন্তু তখন সেই সময় মনে হতো যেটা প্রাণই আলাদা ছিল সেই সময়টা, সেই অনুভূতিগুলি তোমার কথার মধ্য দিয়েও আমি খুঁজে পাচ্ছি, তাই এই কথাটা একটু শেয়ার করা। দিদি তুমি অভিনয়ের জগতের কথা বলছিলে, তো তোমার জীবনে এই অভিনয় চর্চার বিষয়টা নিয়ে একটু জানবো। রেডিওতে আমি অভিনয় করতাম, কিন্তু মঞ্চে যে অভিনয় সেটা ছোটবেলায় দু একটা করেছি, তেমন উল্লেখযোগ্য কিছু নয়। হ্যাঁ করেছি নৃত্যনাট্য বা এই ধরনের অভিসার টভিসার সব আছে না, এগুলো সবাই ছোটবেলায় যেটা পূজারি নিয়ে এগুলো, চণ্ডালিকা, এগুলো চণ্ডালিকা আমি করিনি, অভিসার পূজারি নিয়ে এগুলো তো অংশ নিয়েছি। তারপর ধরুন এখানে আমি প্রথম আসি জয়নারায়ণ ভট্টাচার্য জয়দা আমাকে কবিতালোকে নিয়ে আসেন আমাকে নাটকের জন্যে। আমার ভীষণ ভালো স্মৃতি কবিতালোকে এখানে আমাকে মঞ্চ দিয়েছে। আমি অভিনয়ের ক্ষেত্রে কোনো শ্রেষ্ঠ অভিনেত্রী নই, শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অনেক পেয়েছি, তারপরেও আমার হয়তোবা উচ্চারণ বাচনভঙ্গি যে থ্রোয়িং স্বরক্ষেপণ সেটার জন্য ওরা আমাকে এনেছিলেন। শারীরিক অভিনয় আমি কতটা করতে পারি বা পারতাম আমি সেই বিষয়ে কিন্তু সেই টপে আমি নই, আমি নিজেই স্বীকার করছি, কিন্তু তারপরেও আমি কবিতালোক আমাকে অনেক কিছু দিয়েছে। সবচাইতে বড় যেটা দিয়েছে আমাকে বিসর্জন নাটকে অপর্ণার ভূমিকায় যে আমি অভিনয় করেছি সেটা আমার ভীষণ প্রাপ্তি। শ্রদ্ধেয় সমীর রায়ের কাছে আমি নির্দেশনায় কাজ করতে পেরেছি, উত্তমদা ছিলেন, অনেকেই ছিলেন, সবাই মিলে, এটা আমার ভীষণ পাওনা। তাছাড়া কবন্ধ স্বপন সেনগুপ্ত স্বপনদার নাটক, এখানেও আমাকে প্রাইজ এনে দিয়েছে, কত বলবো। তারপর বিভিন্ন সময়ে অমৃত শিব তার নির্দেশনায় করেছি, ভূমিজ করেছি, অনেক মঞ্চ নাটকও আমাকে অনেক কিছু দিয়েছে, আমার ছেলে মেয়েকে অনেক কিছু দিয়েছে। আমি আমার ছেলে মেয়েকেও বর্তমান যে ইঁদুর দৌড়ের পড়াশুনো সেটা করাইনি, ওদের ট্যাকে বেঁধে নিয়ে কিন্তু আমি রবীন্দ্র ভবনে ঘুরতাম, ওদের প্যারাম্বুলেটরে আমার ছেলে শুয়ে রয়েছে, ওকে একটুখানি খাইয়ে দিয়ে আমি ছুটে গিয়ে আমার সিনটা করে আসছি। তারপর আমি বোতলে করে দুধ নিয়ে গেছি, ওদের ঢকঢক করে খাইয়ে দিয়ে আমি পরের প্রোগ্রামটাতে যাচ্ছি, দেখছি। এমনও গেছে খোয়াইতে নাটক করতে গেছি শেখর স্মৃতিতে, একটা বেলা পুরো সেই থিনার বিস্কুট গুলে আমার ছেলেকে খাইয়ে দিলাম। সেভাবে আমাদের সঙ্গে মাটিতে ঘুমিয়েছে। লখনৌ নাটক করতে গেছি, ছেলে মেয়েকে নিয়ে গেছি, কাকদ্বীপ গেছি, বঙ্গাইগাঁও গেছি। আমার এখনও যে এই বয়সে পৌঁছে আমি এইগুলির সঙ্গে যুক্ত রয়েছি, আমার ছেলে মেয়ে ভীষণভাবে আমাকে সহায়তা করে। আর ওদেরও যে একটা সংস্কৃতি মনস্ক ব্যাপার গড়ে উঠেছে, যার কলেজে ওরা বেশ কাজ করছে এগুলো নিয়ে, মেয়ে নাচ করছে, নাটক করছে, অনেক কিছুই করছে কিটে। আমার ছেলেও কম্পেয়ারিং করছে, টুকটাক বাজনা টাজনা বাজায়, অত সিনসিয়ার নয় ওরা, আসলে চাপও রয়েছে পড়াশোনারও। আমি মনে করি কি এই যে গ্রুপ থিয়েটারের একটা ভাবনা, ওটার থেকে সবাইকে নিয়ে বাঁচার যে একটা অনুপ্রেরণা, আমার পরিবার কিন্তু আমাকে এটা আমার এই নাটক থেকে আমাকে দিয়েছে অনেকটাই। সেটাই দিদি, পরিবারের কথা যখন বললে তখন একটা বিষয় জানতে চাইবো যে একজন নারী হিসেবে তোমার আজকে এত দূর যে এখানে পথ চলে আসা, তাতে পারিবারিক সাপোর্ট কতটা পেয়েছো তুমি? এই মুহূর্তে তুমি বলছো যে ছেলে মেয়ে তোমার সাথে, মানে তুমি তাদেরও সেইভাবে সংস্কৃতি মনস্কা করে গড়ে তুলেছো, কিন্তু এর পেছনে আমরা জানি যে একটা নারীর অনেকটা হয়তো যুদ্ধ করেই এগিয়ে যেতে হয়। তোমার ক্ষেত্রে সেই অভিজ্ঞতাটা কিরকম? সেটা একেবারে ঠিক। আমি কোনো মেয়ের শ্বশুর বাড়িকেই শুধু দোষ দেব না, আমি বাপের বাড়ি থেকেও যখন এগুলো করেছি সাহায্য পেয়েছি, অনেক জায়গায় বাধা না পেলেও কিছুটা প্রতিকূলতা হয়তো ছিল। শুরুর দিকে রাত করে রিহার্সাল করা, এইসব আমার বাধা পেয়েছি, কিন্তু আমার বাবা মা আমাকে সাহায্য করেছেন। যখন দেখেছেন যুগ পাল্টাচ্ছে, দিন পাল্টাচ্ছে, আমার বাবা বলতেন তোর যে সার্টিফিকেটগুলো এগুলো যত্ন করে রাখ, হয়তো ভবিষ্যতে কাজ দেবে। সত্যি কাজ দিয়েছে আমার চাকরি বাকরির ক্ষেত্রে। কিন্তু বাধা একটা থাকেই, সামাজিক বাধা আমাদের। বিয়ের পরও আমাকে বাধা বলবো না ঠিক, সেটা আমরা কিছু কিছু প্রতিবন্ধক, আমার সাংসারিক দায়িত্ব সেটা আমাকে পালন করতেই হবে।
আর আমি যদি ভাবি আমি পালন করব না শুধুমাত্র ওইটা, সেখানে আমি নিজেকে সাকসেসফুল মনে করি না। আমি নাম উল্লেখ না করে একজনের কথা বলছি। প্রথিত যশা একজন শিল্পী, সংবাদ পাঠিকা, পশ্চিমবঙ্গের উপস্থাপিকা, আবৃত্তিকার। তিনি একদিন, তখন ছিল রোজগেরে গিন্নি, তখন কিন্তু এই ইটিভির প্রোগ্রামটা ছিল, এখনকার দিদি নাম্বার 1 ছিল না। উনি বলছেন যে আমি সব ডালের নাম বলতে পারি না। এটা আমি কিন্তু কোনো ডিসক্রেডিটও বলছি না, ক্রেডিটও বলছি না, কিন্তু আমাদের সবকিছু সামলেই করতে হয়েছে। একজন নারী তখনই পূর্ণাঙ্গ, আমি যদি সংসারের দায়িত্ব নিই, সেই সাইকেলটাকে আমাকে পূরণ করতে হবে। হ্যাঁ, এখন কে কতটা পারবেন, কিভাবে তার সংসারকে ম্যানেজ করবেন, স্বামী, শাশুড়ি, সন্তানকে ম্যানেজ করবেন, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আমাকেও ম্যানেজ করতে হয়েছে, প্রতিকূলতা আমি পেয়েছি, আবার অনেক সহায়তাও পেয়েছি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, শ্বশুর মশাইয়ের কাছ থেকে, আমার কর্তার কাছ থেকে, ছেলেমেয়ের পারিপার্শ্বিকের অনেক কথাও শুনেছি। আমার বাড়ির লোকের চাইতে আমি প্রতিবেশীদের কথা অনেক বেশি শুনেছি। এত বছর পরেও আমাকে এখনো শুনতে হয়, এত রাতে কোথা থেকে এলে, এখন শুনতে হয়। আমি চাই না আমার মেয়ে বা আমার পরবর্তী প্রজন্ম এই কথাটা শুনুক। সে আসলে তোমার গন্তব্যটা সেরকম স্থির ছিল, লক্ষ্যটা স্থির ছিল বলেই কিন্তু সমস্ত কিছু পার করে আজকে তুমি এই জায়গায় এসে দাঁড়িয়েছো। আর সেই কারণেই বোধহয় নারীদেরকে দশভুজা বলা হয়ে থাকে। দিদি, আমরা সম্প্রতি তো আমাদের অনেক কাছের মানুষকে হারিয়েছি। এই আমরাই কিছুদিন আগেই পার্থ ঘোষ, গৌরী ঘোষ, যাদের নাম উচ্চারণ না পরপর দুজনকে হারিয়ে ফেললাম, মানে হারিয়েছি। তো তাদেরই প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারে তোমার কাছ থেকে আরেকটি কবিতা শুনতে চাইব। আচ্ছা, সেই আমি না একটা কবিতা, সেটা ধরো যে এটা আমি, আচ্ছা এটা আমি একটু পরে করছি। ঠিক আছে, তোমার ভালো লাগার যে আমার ভালো লাগার একটা কবিতা আমি করছি, যে সেটা কবিগুরুর কাছে আবার যাচ্ছি আমি। আগে আমি কোলাজ করে ছোট করে কবিতাটা করেছি, এখন আমি কবিতাটা করছি। এটা আমি সাম্প্রতিককালে এই কবিতাটা আমি অনুষ্ঠানেও করেছি, চর্চার মধ্যে রয়েছে বলে আমি এটা করতে চাইছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রং রেজিনি। শঙ্করলাল দিগ্বিজয়ী পণ্ডিত, শানিত তার বুদ্ধি। সেন পাখির চঞ্চুর মতো বিপক্ষের যুক্তির ওপর পড়ে বিদ্যুৎ বেগে, তার পক্ষদায় ছিন্ন করে ফেলে তাকে ধুলোয়। রাজবাড়িতে নৈয়ায়িক এসেছে দ্রাবিড় থেকে, বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয়পত্রী। আহ্বান স্বীকার করেছেন শঙ্কর। এমন সময় চোখে পড়ল পাগড়ি তাঁর মলিন, গেলেন রংরেজির বাড়ি। কুসুম ফুলের ক্ষেত মেহেদি বেড়ায় ঘেরা, প্রান্তে থাকে জাসিম রংরেজি। মেয়ে তার আমিনা, বয়স তার 17। সে গান গায় আর রং বাঁটে, রঙের সঙ্গে রং মেলায়। বেনিতে তার লাল সুতোর ঝালর, চলি তার বাদামি রঙের, শাড়ি তার আসমানি। শঙ্কর বললেন, জাসিম, পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে, রাজসভায় ডাক এসেছে। কুলকুল করে নালা বেয়ে জল আসে কুসুম ফুলের খেতে। আমিনা গেল পাগড়ি ধুতে নালার জলে তুঁত গাছের ছায়ায় বসে। ফাগুনের রৌদ্র ঝলকায় জলে, ঘুঘু ডাকে দূরের আমবাগানে। ধোয়ার কাজ হলো, প্রহর গেল কেটে। পাগড়ি যখন বিছিয়ে দিল ঘাসের পরে, রংরেজিনি দেখল তারই কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ, তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে। বসে বসে ভাবল অনেকক্ষণ। ঘুঘু ডাকতে লাগলো আমের ডালে। রাঙা সুতো ঘরের থেকে এনে আরেক চরণ লিখে দিল, পরশ পাইনে তাই হৃদয়ের মাঝে, তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে, পরশ পাইনে তাই হৃদয়ের মাঝে। দুদিন গেল কেটে। শঙ্কর এলো রংরেজির ঘরে, শুধালো, পাগড়িতে কার হাতের লেখা? জাসিমের ভয় লাগলো মনে। সেলাম করে বললে, পণ্ডিতজি, অবুঝ আমার মেয়ে, মাপ করো ছেলে মানুষই, চলে যাও রাজসভায়, সেখানে এ লেখা কেউ দেখবে না, কেউ বুঝবে না। শঙ্কর বললে, রংরেজিনি, অহংকারের পাকে ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছ শ্রীচরণের স্পর্শখানি হৃদয় তলে, তোমার হাতের রাঙা রেখার পথে। রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল, আর পাবো না খুঁজে। বাহ, এক কথা কি বলবো দিদি, মানে অসাধারণ শব্দটাই এই মুহূর্তে আমার মাথায় এলো।
আরেকটা কথা বলবো দিদি, এই যে রবি ঠাকুরের বারবার আমরা উচ্চারণ করছি রবি ঠাকুরের কথা, আসলে আমরা যদি গোটা পৃথিবী জুড়ে দেখি, বিশেষ করে বাঙালি জাতি, আমরা বোধহয় রবীন্দ্রনাথকে ছাড়া কোনো অনুষ্ঠানে আমাদের এমন কোনো জায়গা নেই বা ক্ষেত্র নেই আমরা তাকে ছাড়া কোনো কিছু ভাবতে পারি। এই যে এই মুহূর্তে আমরা বসে আছি, তোমার কিন্তু একটু পরপর সেই রবি ঠাকুরের কথা ভীষণভাবে মনে পড়ছে, অথচ অনেক কবিতাই তুমি করো আমরা শুনেছি, কিন্তু এই মুহূর্তে মনে হয় যেন রবি ঠাকুর আমাদের একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আমাদের রয়েছেন, ঘিরে রয়েছেন। আমাদের ঘিরে রয়েছেন, তাই বোধহয় তিনি প্রাণের ঠাকুর আমাদের। হ্যাঁ দিদি, আরেকটা বিষয় আমি জানি যে তুমি ভীষণ ভালোবাসো লেখালেখি করতে, আমরা তার অনেক উদাহরণও পেয়েছি। তো এই লেখালেখির জগৎ নিয়ে তোমার ভালোবাসার জায়গাটা কতদূর? আসলে সব মানুষই একবার না একবার কবিতা লেখে, সেভাবে আমার কবিতা লেখা শুরু। কবিতা আমি লিখতাম, আমার ডায়েরিতে জমিয়ে রাখতাম। তারপর লেখা যেটা আমার এমনভাবে আমার লেখা আমার জীবনে জড়িয়ে গেল, সংবাদ লেখা। এক্ষেত্রে আমি আমার স্কুলের কথা বলবো। শ্রীমতী সুনীতি দেবনাথ আমাদের বাংলার শিক্ষিকা ছিলেন ধর্মনগরে, অনেক সাহায্য পেয়েছি তার কাছে। খুব কড়া ধাঁচের ছিলেন, কিন্তু ভালোবাসতেনও খুব। আমাদের সময় যে ভাব সম্প্রসারণ আর সারাংশ, এই দুটো লেখা হতো, তোমরা পেয়েছো কিনা জানি না। হ্যাঁ পেয়েছি। সেই দুটো কিন্তু আমাকে সমীক্ষা লিখতে আমাকে সাহায্য করছে ভাব সম্প্রসারণ, আমাকে সংবাদ লিখতে সাহায্য করছে সারাংশ। বাহ। আর তাছাড়া তারপর যখন আমি ছোটদের নিয়ে কাজ শুরু করলাম, আমার একটা ছোট স্কুল করেছিলাম, আমার ছেলে মেয়েদের পড়ার কারণে বাইরে যে যাতায়াত শুরু হওয়াতে সেটা আমি বন্ধ করে দিয়েছি। আর তখন আমি নাটক লিখতে শুরু করলাম, টুকটাক নাটক। আমার মৌলিক নাটক শিকড় রবীন্দ্র ভবনে হয়েছে, রবি ঠাকুরের, সেই রবি ঠাকুরের কবিতা অবলম্বনে সামান্য ক্ষতি, পূজার ছুটি, হরি খেলা, এগুলো নাটকগুলো আমি নিজে লিখেছি, মঞ্চায়ন করেছি। তারপর ধরো টুকটাক ভালোবাসার ক্ষেত্র, আমার প্রবন্ধ একসময় কবিতা পত্রিকায় আমি নিয়মিত আমরা লিঙ্ক ফিচার লিখতাম, আমি আর ডক্টর অচিন্ত ভট্টাচার্য, এখন তোমরা চেনো, আমরা দুজনে মিলে অনেক জায়গায় ঘোরাঘুরি করে লিঙ্ক ফিচার লিখতাম। তাছাড়া এমনিতেও টুকটাক লেখালেখি, এমনও সময় গেছে রান্নার কলামও লিখেছি। রান্নাও কিন্তু আমার ভীষণ প্রিয় একটা শখের জায়গা। বা তাহলে এই মাঝখানে একটু দর্শক বন্ধুদের বলবো, এই বিষয়টা কিন্তু একটু কোট করার মতন, যে দিদির রান্নাটা হচ্ছে ভীষণ ভালো লাগার একটা জায়গা। তো নির্দ্বিধায় আমি আপনাদেরকে বলবো যে যে কোনো সময় কিন্তু আমরা একসাথে মিলে দিদির বাড়িতে গিয়ে হাজির নিশ্চয়ই, হব, একদম অবশ্যই স্বাগত। দিদির এই সুস্বাদু খাবারগুলো থেকে। স্বাগত। এই প্রসঙ্গে বলি, আমি কিন্তু সম্প্রতি একটা ইউটিউব চ্যানেলে করেছি, সেটা আমার ছেলে মেয়ের হ্যাঁ, উৎসাহে, দেখেছি দিদি, মানে দেখেছি। একেবারে খুব কমই সাবস্ক্রাইবার আমার। সেটা আমি আসলে আমার অবসর পরবর্তী জীবনের জন্য একটা পদক্ষেপ নিয়ে রেখেছি। সেখানে আমার রান্নার পাশাপাশি আমি বিভিন্ন ব্লগ আমি এখানে তুলে ধরি। এটা আমার কিছু একটা আবৃত্তিও তোমার হ্যাঁ, সেখানে সেটা তুমি তুলে সেখানে ধরো আমি অনেক। করব ভাবছি আর কি। আচ্ছা। আর লেখালেখির কথা যেটা বললে, সম্প্রতি আমার দুটো লেখা ছাপা হয়েছে, আমি অত্যন্ত কৃতজ্ঞ কৃষ্টি প্রকাশনীর কাছে, সর্বাণী দাস দত্ত। এবার ত্রিপুরা পূর্ণরাজ্য 50 বছর বা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে বইটি তারা বের করেছেন, সেখানে আমার দুটি কবিতা তারা ছাপিয়েছেন। আমার প্রথম ছাপানো কবিতা, ছাপার অক্ষরে দেখে আমার ভীষণ ভালো লেগেছে। ওরা বই করতে বলেছিলেন, কিন্তু আমি ভীষণ অগোছালো মানুষ, বুঝলে তো, সবগুলো গুছিয়ে উঠতে পারি না। তাহলে আমি সেখান থেকে আমি সেটাই বলতে চাইছিলাম যে সেই বইটি থেকে যদি আমরা আমি একটু একটা শুনি। কবিতা, সেটা আমাদের ত্রিপুরা রিলেটেড লিখতে বলা হয়েছিল। আর আমার আসলে এটা, এই কবিতাটা না, এটা তুমি শুনলেই বুঝবে, এটা আমাদের ত্রিপুরার কিন্তু একটা বাস্তব চিত্র। তো আমার এই কথাটা আমি অনেক মায়েদের দেখেছি, আমি আমার জীবনে আমার বাবার কর্মসূত্রে একদম ইন্টেরিয়ারে দারচই, ভাঙমুন, তারপর কুমারঘাটে যখন ছিলাম সেখানকার জীবনযাত্রা আমি দেখেছি। পরবর্তী সময়েও আমার সঙ্গে যারা রয়েছেন সবাইকে আমি একটু স্টাডি করতে ভালোবাসি, বুঝলে তো, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমার এই তার সংবাদ পাঠিকা যখন ছিলাম তখন শুনলাম আমাদের একজন উত্তর ত্রিপুরার আইএফএস আধিকারিক রয়েছেন, ফরেন সার্ভিসে রয়েছেন একজন আমাদের জনজাতির একজন যুবক, আমাকে ভীষণ অনুপ্রাণিত করে এইসব খবরগুলো। কে বলেছে আমরা পিছিয়ে রয়েছি? আমরা পিছিয়ে থাকবো কেন? এর পেছনে যে মায়েদের অবদান, সেই পরিপ্রেক্ষিতে এই কবিতা। রবি কুমারের মা। পাহাড়ের পাকদণ্ডি বেয়ে উপরে উঠে যাচ্ছে পূর্ণলক্ষ্মী, সেই চির চেনা পথ, তবু আজ যেন গতি একটু শ্লথ। এইমাত্র একমাত্র পুত্রবধূকে বিদায় জানিয়ে এলো সে। আজ রাতটা কুমারঘাট ডাকবাংলোতে কাটিয়ে কাল তারা দেশের রাজধানীতে পৌঁছবে, সেখান থেকে পাড়ি জমাবে বিদেশে। আবার কবে দেখা হবে কে জানে। বুকের ভেতরটা কেমন হু হু করে উঠল, দুগাল বেয়ে দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। না, এমনটা সে হতে দেবে না, এতে ছেলের অকল্যাণ হবে যে। পাহাড়ের গা বেয়ে পিছলে যাচ্ছে
ভরা পূর্ণিমার জ্যোৎস্না, দূর থেকে ভেসে আসছে মিঠে জাদুকলিজার সুর। এভাবে এখন কেউ আর জুম চাষ করে না, তাই রাত জেগে ফসল পাহারাও আর খুব একটা দেয় না কেউ। তবু সন্ধে গড়িয়ে রাত নামলেই পাহাড়ের বুকে ভেসে বেড়ায় সম্পারি বুড়ির গানের সুর। অজান্তে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল তার। এমনি জুম পাহারার ছলেই গানে গানে ভালোবাসা সেই মানুষটির সঙ্গে, তারপর বিয়ে, সংসার, সন্তান। কিন্তু সুখের হাটে জবনিকাপাত হলো। নাম না জানা 3 দিনের জ্বর কেড়ে নিল অমন শক্ত সমর্থ জোয়ান মানুষটাকে। তবু ভেঙে পড়েনি সে। অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ছেলেকে বড় করা, শহরে পাঠানো, একটার পর একটা পরীক্ষায় সফল হয়ে বিদেশের চাকরি পেল রবিকুমার। সেদিন গ্রামের মানুষের কি আনন্দ! ছেলেকে মাথায় করে নাচল তারা। ছেলে তাকে বহুবার সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু এই গ্রাম ছেড়ে যাবার কথা ভাবতেই পারে না সে। এখনো তার অনেক কাজ বাকি। গ্রামের এক ঝাঁক ছেলে মেয়েদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে সে। শুধু নিজের ছেলেকে মানুষ করে স্বার্থপরের মতো সে চলে যেতে পারে না। সে চায় এই গ্রামের ঘরে ঘরে রবিকুমারেরা জেগে উঠুক, এদের নিয়েই তার নতুন পথে যাত্রা শুরু। চোখের জল মুছে এগিয়ে চলল ঘরের দিকে। এতক্ষণে সেখানে নিশ্চয়ই ছেলেবুড়োরা পাত্তারি নিয়ে চলে এসেছে তার নৈশ বিদ্যালয়ে। ওই মুখগুলো মনে পড়লেই সে ভুলে যায় সব দুঃখ কষ্ট। চলার গতি আরও দ্রুত হলো। দেরি করা চলবে না। আরও অনেক রবিকুমার অপেক্ষা করে আছে তার আঙিনায়। বাহ, এই যে তোমার এই লেখনীটার মধ্যে আমরা এই যে রাজ্যের আমাদের যে অপূর্ব একটি নৈসর্গ প্রকৃতির একটা ছবিও কিন্তু এখানে তুমি তুলে ধরেছো। বাস্তব চিত্রটা আমি মানে যখন শুনছিলাম চোখের সামনে ভেসে উঠছিল। একটা কথা মনে হচ্ছিল যে আমরা তো বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখতে যাই, বিভিন্ন দূর দূরান্তে পাহাড় দেখতে যাই, সমুদ্র দেখতে চাই, নানা রকম মানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ, কিন্তু আমাদের এই রাজ্যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আমার বাবা বলতেন যে তোরা অন্য কোথাও কি যাস, জম্পুই যা, দেখ কতটা সৌন্দর্য রয়েছে। তোমার এই কবিতাটি শুনতে শুনতে আমার যেন সেই সুন্দর একটা রূপ চোখের সামনে ভেসে উঠছিল। ভীষণ ভালো লাগলো দিদি, সত্যি মানে একদম মন থেকে ভালো লাগলো দিদি। সব কিছুর বাইরে আমি যদি তোমাকে বলি যে এই চন্দনলেখা পাল সব কিছু থেকে ছিটকে গিয়ে যদি তাকে বলি সে আর কি করতে চায়, তার সুপ্ত কি রয়েছে ভালো লাগা ভালোবাসার জায়গাটি, তাহলে সে তার উত্তর আমি আসলে প্রথাগত কোনো শিক্ষা তো আমার নেই। আমি যেটা চাইছি এখন থেকে আমি ভাবছি একটুখানি প্রথাগতভাবে একটু আমি গান শিখতে চাই, কবিতার যে গ্রামারগুলো সেগুলো আমি একটু শিখতে চাই। আমার শেখার তো শেষ নেই, আমি আরো শিখতে চাই। হ্যাঁ, এই কথাটা কিন্তু তোমার কাছ থেকে প্রায়ই শুনি এবং আরেকটা আমি আমি অদ্ভুত রান্নাটা আমি কালিনারি আর্টেরও একটা কোর্স কিন্তু করতে চাই। বাহ বাহ, মানে যেগুলো তোমার রয়েছে সেগুলোকে তুমি আরো বেশি ফুলে ফলে বিকশিত করতে চাও। আমি ভীষণভাবে শিখতে চাই। একদম দিদি, এবার একেবারে আমরা শেষের দিকে চলে এসেছি। যে বর্তমান প্রজন্মের যে যারা রয়েছেন, যারা সংস্কৃতি চর্চা করছেন, তাদের কাছে তুমি এতটা বছর জীবনের পার করে এসে সুস্থ সংস্কৃতিকে ধরে রাখার জন্য বিশেষ করে নারীদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? বর্তমান প্রজন্মে যারা, তারা অনেক ভালো ভালো কাজ করছে, তোমরা কাজ করছো খুব ভালো। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আসলে যে বিষয়টাকে নিয়ে তোমরা কাজ করতে চাও সেটাকে ভালোভাবে একটু জানতে হবে, সেটাকে ভালোবাসতে। বাইরের মোড়কটা তো এখন সত্যি একটুখানি চাকচিক্য না হলে সেইভাবে পাতে নেয় না কেউ, বুঝলে তো। কাজেই সেটা থাকবে, কিন্তু অন্তরের যে ভালোবাসা সেই কাজটার প্রতি থাকতেই হবে। যে কোনো কাজ ছোট নয়। আমি যে কাজটা করব, আমি যে পথে এগিয়ে যাব সেটা আমি ভালোবেসে করব, সেটা আমি বলতে চাই। শৌখিন মজদুরি নয়, ওপর থেকে ভালোবাসা নয়, ওপর চালাকি নয়, তাহলেই সাফল্য আসবেই। বাহ, অনেক অনেক ধন্যবাদ দিদি, তুমি আমাদের সাথে ছিলে, আমরা ঋদ্ধ হলাম তোমার কথায়। দর্শক বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই শুনলেন এবং অবশ্যই হলফরে বলতে পারি যে ভীষণ ভালো লেগেছে আপনাদেরও দিদির এই সমস্ত কথাগুলো শুনে, তার জীবনের এই জার্নির বিভিন্ন অভিজ্ঞতাগুলোর কথাগুলি শুনে। আমি তো অবশ্যই অনুপ্রাণিত হয়েছি, আপনারাও নিশ্চয়ই হয়েছেন। যাই হোক দর্শক বন্ধুরা, দিদি যে কথা বলছিল একেবারে শেষে, যে সব কিছুর মূলই হচ্ছে ভালো লাগা বা ভালোবাসা। সেই ভালোবাসাটুকু যদি আমাদের
আমাদের থাকে এবং আমাদের লক্ষ্য স্থির থাকে, তবে আমরা সেই গন্তব্যস্থলে অবশ্যই পৌঁছতে পারবো। যাই হোক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। আবারও দেখা হবে আপনাদের সাথে আরও একজন বিশেষ অতিথিকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ডিডি ত্রিপুরার পাশে থাকবেন। নমস্কার।